নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি। দলটির দাবি, ভেঙে পড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা ও গণতান্ত্রিক চরিত্র রক্ষাই হবে তাদের রাজনীতির অগ্রাধিকার। কিন্তু সত্যিকার অর্থে যুগ যুগের রাজনৈতিক অপসংস্কৃতি ভেঙে নতুন দলটি জনগণের প্রত্যাশা পূরণে কতটা সক্ষম হবে সেটি এখন দেখার বিষয়। আজ এখন প্রকাশ্যে তা নিয়ে আলোচনা, নাম দিয়েছি তৃতীয় চোখে। অতিথি হয়েছেন ডক্টর সেলিম জাহান, বিশিষ্ট অর্থনীতিবিদ, ইফতেখারুল ইসলাম, তরুণ চিন্তাবিদ, আর অনলাইনে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন আর রাজি, সহকারী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি একেবারেই শুরুতে ডক্টর সেলিম জাহান আপনার কাছে জানবো যে একেবারে আমরা যদি বলি ৭১, ৯০ বা মাঝের 1/11, মানে যতগুলো বাঁক হয়েছে আর কি, রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, মানুষের ঘুরে ফিরেই আসলে প্রত্যাশা পূরণ হয়নি। এবারের গণ অভ্যুত্থানের ধরনটা আরও অনেকটা আলাদা। মানে এবার আসলে মানুষের প্রত্যাশা পূরণ হবে কিনা, এই যে নতুন রাজনৈতিক দল হলো, যেটির জন্য দীর্ঘদিনের একটি অপেক্ষা ছিল, শেষ পর্যন্ত তারা আসলে দলটি গঠন করলো, আপনি কি মনে করেন? প্রত্যাশা পূরণ হবে কি না সেটা তো পরের প্রশ্ন। প্রথমেই প্রশ্নটা হচ্ছে যে মানুষের প্রত্যাশা কি। জি। এবং আমি মনে করি যে আমি যেহেতু গণতান্ত্রিক সংস্কৃতি, বহুতান্ত্রিকতা এবং সংস্কারে বিশ্বাস করি, সেই পরিপ্রেক্ষিতে আমি এই যে নতুন তরুণদের যে দলটি আত্মপ্রকাশ করলো তাকে স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই। বাইরে থেকে আমরা যারা সাধারণ জনসাধারণ, তাদের পক্ষ থেকে আমার মনে হয় যে 5টি প্রত্যাশা আছে। জি জি। একটি প্রত্যাশা হচ্ছে যে আমরা যদি গত 50 বছরের রাজনৈতিক প্রবহমানতা এবং রাজনৈতিক গতিধারা দেখি, তাহলে দেখব যে সাধারণের মধ্যে রাজনীতি সম্পর্কে একটা নির্লিপ্ততা আছে, জি, একটা বিরূপতাও আছে, এবং এক ধরনের যে এটা আমাদের জন্য নয়, এটা নিয়ে আমি মাথা ঘামাবো না, এটাও আছে। কিন্তু আমরা জানি যে একটা রাষ্ট্র গঠন করতে হলে, গণতান্ত্রিক রাষ্ট্র, সংস্কারমুখী রাষ্ট্র গঠন করতে হলে রাজনৈতিক গতিধারার সঙ্গে জনগণের সম্পৃক্ততা অসম্ভব রকমের দরকার এবং সক্রিয় অংশগ্রহণ। জনগণ এটার মধ্যে অংশীদারত্ব নেবে, আর জনগণ সমালোচনা করবে নিশ্চিতভাবে, কিন্তু তারা এটার একটা অংশ হবে। সুতরাং আমার প্রথম প্রত্যাশা যে এই নতুন দলটি পুরো জনগোষ্ঠীকে, নানান জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে নেবে, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়, আমার মনে হয় যে আমাদের মতের অনেক অমিল থাকবে, আমরা বিভিন্নভাবে চিন্তা করব, আমরা বিতর্ক করব, তর্ক করব, কিন্তু একটি জায়গায় কিছু নিষ্পত্তিকৃত সত্য আছে, যেমন বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এ দুটো নিষ্পত্তিকৃত সত্য। সুতরাং আমি মনে করি, এবং তাদের বক্তব্যও এসছে নতুন রাজনৈতিক দলের, যে এই মৌলিক ব্যাপারটিকে তারা ধরে নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যেতে চেষ্টা করছেন। তৃতীয় যে কথাটি আমি বলতে চাই, যে কতগুলো মূল্যবোধ আমরা ধারণ করি, প্রজন্ম থেকে প্রজন্মে মূল্যবোধের পরিবর্তন হয়। মানে আমার যে মূল্যবোধ আছে, ইফতেখারের মূল্যবোধ তার থেকে কিছু ভিন্নতর হবে, আপনার প্রজন্মেও ভিন্নতর হবে। কিন্তু কতগুলো মূল্যবোধ আছে যেগুলো সার্বজনীন, যেমন মানবিক মর্যাদা, মানবাধিকার, অন্যের প্রতি মর্যাদা, মানুষের প্রতি শ্রদ্ধাশীলতা, এগুলো মূল্যবোধগুলো আমরা দেখেছি যে এগুলো সার্বজনীন। এবং আমাদের প্রত্যাশায় যে অন্যান্য বহু রাজনৈতিক দলের মধ্যে এই জিনিসগুলো আমরা দেখিনি। রাজনৈতিক দলের মধ্যে দলের যে গণতান্ত্রিক একটা সংস্কৃতি আমরা দেখি, সেটাই নেই। তো সেটা আমার মনে হয় যে এখানে হবে। এবং এখনো সংস্কারের যত কথা আসছে, রাষ্ট্রের সংস্কার আমরা যতটা চাচ্ছি, আমরা নিজের দলের সংস্কার কিন্তু চাচ্ছি না, আওয়াজও তুলছি না। একদম। চতুর্থ কথাটা হচ্ছে, যেটা আমি মনে করি যে এটা ছাত্রদের দ্বারা গঠিত দল, মানে তরুণদের দ্বারা গঠিত দল, তরুণদের দ্বারা পরিচালিত দল। সুতরাং এটা তরুণদের দল, তরুণদের দ্বারা দল, কিন্তু শুধুমাত্র তরুণদের জন্য দল নয়। এই দলে যারা প্রবীণ, যারা বয়োজ্যেষ্ঠ, যারা অন্যান্য গোষ্ঠীর, তারাও এই দলের মধ্যে থাকবেন, এখানে একটা বড় ভূমিকা রাখবেন। এবং পঞ্চম এবং শেষ কথা যেটা বলতে চাচ্ছি, যে আমি মনে করি যে যখন গণ অভ্যুত্থান হয়েছিল তখন আমরা যেভাবে যূথবদ্ধ ছিলাম, একত্রিত ছিলাম, এখন একটা বিভাজন দেখা যাচ্ছে।
বিভিন্ন দলের মধ্যে বিভাজন দেখা দিচ্ছে, বিভিন্ন পেশার মধ্যে বিভাজন দেখা দিচ্ছে, দাবির একটা সংস্কৃতি এসছে, সেটা থাকবেই আমরা মনে করি। কিন্তু আমার মনে হয় যে এই মেরুকরণগুলোকে সামনে নিয়ে এসে একটা একত্রীভূত শক্তি এই নতুন ছাত্র দলটি আমাদেরকে দিতে পারবে, এটা আমরা সবসময় এটা আমরা প্রত্যাশা করছি। শেষ কথা বলি, একটু ব্যক্তিগত কথা, সেটা হচ্ছে আমি বহুদিন যাবৎ বলছিলাম যে আমরা সবসময় তরুণদেরকে জাতির ভবিষ্যৎ করে রেখেছি। আমাদের প্রজন্মেও আমরা শুনেছি যে তরুণরাই জাতির ভবিষ্যৎ। আমি নিশ্চিত আপনাদের প্রজন্মেও শুনেছেন, ইফতেখারদের প্রজন্মেও শুনেছে যে তরুণরা জাতির ভবিষ্যৎ। আমি সবসময় বলে এসেছিলাম যে যারা একটু প্রবীণ এবং বয়োজ্যেষ্ঠ তারা যদি পাদপ্রদীপের একটু পেছনে সরে আসেন এবং সামনের জায়গাটা তরুণদের ছেড়ে দেন, তাহলে আমাদের বর্তমানও ভালো হবে, ভবিষ্যৎও ভালো হবে। আমি অত্যন্ত খুশি হয়েছি যে আজ তরুণেরা এই জাতির বর্তমান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর রাজি, আপনি আমার কথা বোধহয় শুনতে পাচ্ছেন। আমি আপনার কাছে জানতে চাই, শুনতে পাচ্ছি। নতুন দলের নাম ঘোষণা হয়েছে, স্লোগানও এক ধরনের ঠিক করা হয়েছে, বা গঠন প্রক্রিয়া সবকিছুই এক ধরনের বলা যায় যে কালকে আমরা সবাই দেখলাম। মানে এটিকে আপনি কিভাবে আসলে ব্যাখ্যা করবেন? আপনার কোন কোন জায়গাতে সম্ভাবনার বিষয় দেখেছেন বা কোনো জায়গায় অসঙ্গতি মনে হয়েছে কিনা আপনার কাছে জানতে চাই। প্রথমত যেটা বলতেই হবে সেটা হচ্ছে যে আমরা অনেক দিন অপেক্ষা করছিলাম যে একটা নতুন রাজনৈতিক দল হবে যেটা অনেক মানুষকে নিয়ে, অনেক মানুষের চাওয়াকে ধারণ করে তৈরি হবে। তো সেটা হলো, হয়তো আমি অবশ্য অভ্যুত্থানকে ভিন্নভাবে দেখি, এটাকে আমি সংজ্ঞায়িত করতে চাই জন অভ্যুত্থান হিসেবে, গণনা। এখানে ব্যক্তি ছিল, খুবই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ব্যক্তি এককভাবে এসে অভ্যুত্থান করেছিল, কোনো একটা রাজনৈতিক দল বা কোনো একটা রাজনৈতিক শক্তি না। সুতরাং এইটার প্রকৃতি ভিন্ন ছিল। তবে অনিবার্য ছিল, বা অনিবার্য এখনো বলবো, যে বেশ কিছু রাজনৈতিক দল এই বিশাল ঘটনা থেকে জন্ম নিবে। প্রথম যে দলটি জন্ম নিল তাদের হাত ধরে যারা নেতৃত্ব দিয়েছিলেন এই জন অভ্যুত্থানের সামনের সারিতে ছিলেন, সুতরাং অনেক বেশি প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশার দিক থেকে তাদেরকে অভিনন্দন, স্বাগত জানাচ্ছি। কিন্তু আমার যেটা নিয়ে কিঞ্চিত, যেটা আমি লিখেছিও একটু ফেসবুকে, সেটা হচ্ছে যে এই যে নামটা তারা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি, আমার তিনটাতেই প্রথমত যে এমন একটা যুগে বা সময়ে আমরা দাঁড়িয়ে আছি যেখানে জাতীয়তা এটা নিয়ে আমার মনে একটি স্পর্শকাতরতা আছে। জাতীয়তার বিষয়টা, এটা তো আমরা জানি যে ঔপনিবেশিক সময়ের একটা প্রতিরোধের চিন্তা থেকে, ঔপনিবেশিক কালের যেই স্বাধীনতার যে আকাঙ্ক্ষা ছিল কলোনিগুলোর, তাদের আকাঙ্ক্ষা থেকে এই জাতীয়তার ধারণাটা তৈরি হয়েছিল। এটা এখন পৃথিবীতে একটা পুরনো ধারণা, এটা আমার মনে হয়েছে। আর নাগরিককেও আমি ভিন্নভাবে দেখি, যদিও আমাদের সংবিধানে আছে নাগরিক কি, আমাদের কি বলা যায় যে আমাদের নাগরিক আইন আছে, তো কিন্তু নাগরিক বিষয়টা অনেক বেশি নগর সংক্রান্ত হওয়াতে। শুনতে পাচ্ছি, বলুন। আমাকে কি শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে, আপনি বলুন, শুনতে পাচ্ছি। নাগরিক, হ্যালো, শুনতে পাচ্ছি আপনাকে, আপনি বলুন। নাগরিক শব্দটা নিয়ে আমার যে ভাবনাটা ছিল, এটা নগরের, এটার সাথে পল্লী জনদের একটা পার্থক্য আছে। পল্লীর যারা মানুষ, বাংলাদেশের সব, এটা নগর রাষ্ট্র না। সেই জায়গা থেকে আমি বলেছিলাম যে যেহেতু এটা একটা নগর রাষ্ট্র না, এর নাগরিক আমরা মানুষ নাগরিক ভাবে না, বরং আমাদের এখানে নাগরিক শব্দটা একসময় একটু বেশ অন্যভাবেই ব্যবহার করা হতো, নাগর। তো ওই জায়গা থেকে আমার মনে হচ্ছিল যে নাগরিক এটা খুব বেশি কি বলা যায়, সিটি একটা সাথে জড়িত, সিটি জেনের সাথে জড়িত। কিন্তু বাংলাদেশ তো আর নগর রাষ্ট্র না, আমরা ঠিক সিটি থেকে জন্ম নেওয়া উদ্ভূত কেউ না। আমি পল্লী থেকে আসছি, আমার ভালো লাগে আমার নিজেকে পল্লীর মানুষ হিসেবে। যদি আমাকে রাষ্ট্রনীতিতে এসে ফিরতে হয়, যদি রাষ্ট্র গঠনে আসতে হয়, তখন হয়তো আমি নিজেকে অন্য কোনো পরিচয়, সেটা হইতে পারে রাষ্ট্রজন কিংবা অন্য কিছু। তো রাজনৈতিক দলের নামের সাথে নাগরিকটা, এটা নিয়ে আমার একটা মনে হয়েছিল। আর তৃতীয় যেই
পর্যবেক্ষণটা ছিল সেটা হচ্ছে যে ইংরেজি এবং বাংলার মিশ্রণ করা পার্টি হিসেবে এটাকে যে দিয়েছি আমরা, পার্টি নামটা এই ইংরেজি বাংলার মিশ্রণটা নিয়ে আমার একটু সম্ভবত পুরনো মানুষদের, আমার মতো যারা বয়স্ক মানুষ, তাদের এরকম মনে হতে পারে, কারণ আমরা একটা ভিন্ন পরিবেশ পরিস্থিতি থেকে বেড়ে উঠেছি। নিজস্ব ভাষার, আমাদের যে মূল ভাষা, বিশেষত এখানেও যেটা মূল ভাষা বাংলা, যে ভাষাটায় একটা রাজনৈতিক দলের নাম হলে হয়তো ভালো হতো, সেই আকাঙ্ক্ষাটা আমার পূরণ হয় নাই। এটাতে একটু মন খারাপ হয়েছে। স্লোগান নিয়ে আমার বেশ ভালো কি বলা যায় যে মন খারাপ হয়েছে, সেটা হচ্ছে যে ইনকিলাব, ইনকিলাব শব্দটা বাংলাদেশের সাধারণ মানুষ বোঝে বলে আমার মনে হয় না। আমি আমার শিক্ষার্থীদের সাথেও কথা বলে দেখেছি, তারা খুব কমই ইনকিলাব শব্দটার যথাযথ অর্থ বলতে পারে বা ইনকিলাব শব্দটা জানে, তারা ব্যবহার করছে। কিন্তু রাজনীতিতে যখন এরকম একটা ভাষা ঢুকে যায়, তখন যেটা হয় যে মানুষের মধ্যে একটা কি বলা যায় যে এক্লিপস তৈরি হয়, একটা উপচ্ছায়া তৈরি হয়। তো সেই উপচ্ছায়াটা খুব একটা ভালো জিনিস না। রাজনীতিতে যতটা স্বচ্ছভাবে মানুষ তার শব্দ বাক্য বুঝতে পারবে, সেটা হয়তো ভালো। কিন্তু দেখেন, বাংলাদেশের অতীতের যে রাজনীতি বা অতীতের যে আমরা যে পুরনো দলগুলো দেখি, তারা কিন্তু এরকম অসংখ্য সীমাবদ্ধতা নিয়ে ক্রমশ গড়ে উঠেছে। তো সবে একটা নতুন দল, অনেক প্রত্যাশার দল আমাদের যাত্রা শুরু করেছে একটা বিশাল জন অভ্যুত্থানের মধ্য দিয়ে। সুতরাং এটা আশা করা যায় যে তারা নিজেদেরকে আরো একটু বেটার জায়গায়, একটু ভালো জায়গায় নিয়ে যাবে। আপনার কাছে আসবো ইফতেখারুল ইসলাম, আপনার কাছে জানতে চাই যে অনেক ভালো লাগার জায়গা থাকলে হয়তো এই শব্দ বা এই বিষয়গুলো নিয়ে আসলে মানুষের অ্যানালিসিস না ভিন্ন রকম, নানান জনের কাছে নানা মত হতে পারে। কিন্তু এই যে রাজনৈতিক পট পরিবর্তনের ক্ষেত্রে 50 বছরের যে এক ধরনের অচলায়তনের কথা আমরা বলতে পারি, মানে তরুণদের এই নতুন দল, সেটি যে নামে আসুক, যে চিন্তাতে আসুক বা একদিনের দেখাতে আমরা যেভাবে আসলে দেখি না কেন, মানে এটি কি বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ধরনের পরিবর্তন, কাঠামোগত পরিবর্তন, অনেক রকম একটা, মানে আমরা যদি প্যারাডাইম শিফটের কথা বলি, তেমন কিছু কি আপনি দেখতে পান কিনা? আপনিও তো একজন তরুণ। ধন্যবাদ শুভ ভাই। আমি আলোচনাটা সাধারণত আলোচনা করে মানুষ একটা ডিসিশনে যায়, সিদ্ধান্ত দেয় যে এটার প্রেক্ষিতে এটা হতে পারে। আমি ডিসিশন দিয়ে আলোচনা শুরু করি উল্টোভাবে। এটা হচ্ছে আগামী দিনের বাংলাদেশের রাজনীতি একটা ভিন্ন ধারায় প্রবাহিত হবে, এটা নিশ্চিত। ধরেন যে তরুণরা যে বলেছে যে ফ্যাসিবাদী বিলোপ, মানে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, তারা এটা বলছে যে এটা 70 বছরের মামলা, বিশেষ করে দেশভাগের পর থেকে, 1947-এর পর থেকে। আমি এটাকে আরো বড় পরিসরে দেখি, এটা অন্ততপক্ষে 450 বছরের মামলা। যেমন আপনি 19th সেঞ্চুরি ব্রিটিশ ভারতবর্ষে, বিশেষ করে 19th সেঞ্চুরি খুবই একটা কমপ্লেক্স একটা পিরিয়ড। এটা ঐতিহাসিকভাবে, এটা অ্যাডমিনিস্ট্রেটিভলি, যেভাবেই দেখেন না কেন, পলিটিক্যালি যেভাবেই দেখেন না কেন, তো দেখেন যে মানে আমি বলছি নাম না, আপনি দেখেন যাদের তারা কোন মূল স্পিরিট কি, তাদের মূল দাবি ছিল, এক দফা দাবি ছিল যে এখানে যে কাঠামো আছে, জি, এটা ফ্যাসিবাদী কাঠামো, এটাকে উৎখাত করতে হবে, এটা ছিল মূল দাবি। আমরা বারবার অনেকেই ভুল করছি, সেটা যে এটা শুধু আওয়ামী লীগকে বা হাসিনাকে উৎখাত করার দাবি ছিল না। তো পুরো ব্যবস্থার যখন কথা আসে, এটা যুগ যুগ ধরে একটা বিষয় চলে আসে। যেমন 19th সেঞ্চুরির গোড়াতে যখন এখানে মানে ভারতবর্ষে যখন একটা এডুকেটেড ক্লাস তৈরি হলো, বিশেষত হিন্দু কমিউনিটি থেকে, হিন্দু সম্প্রদায় থেকে শুরুর দিকে আর কি, তারা চেয়েছিল যে ক্ষমতার অংশীদার হবে এবং এটাকে ডেমোক্রেটিক প্রসেস, গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে চিহ্নিত করেছেন পলিটিক্যাল সায়েন্টিস্টরা, রাষ্ট্রবিজ্ঞানীরা। তো সেখানে ছিল গুটি কয়েক মানুষ যে ক্ষমতার অংশীদার হয়েছে, যেটাকে ন্যাশনাল প্রফেসর, জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেছিলেন যে এটা অনেকটা সাদা চামড়ার লোকদের হাত থেকে বাদামি রঙের যে মানুষ, তাদের হাতে ক্ষমতাটা বদল করা, ক্ষমতার হাত বদলা। তো প্রথম দিকে 19th সেঞ্চুরির গোড়াতে গুটি কয়েক কিছু লোক ছিল। 20th সেঞ্চুরির দিক দিয়ে মুসলমান জনগোষ্ঠীর
থেকেও একটা মিডল ক্লাস, এডুকেটেড মিডল ক্লাস তৈরি হলো, এবং এরা ছিল মূলত হচ্ছে গুটি কয়েক লোক এবং সবচেয়ে ক্ষমতাশীল গোষ্ঠী। এটা অধ্যাপক আব্দুর রাজ্জাক তার পলিটিক্যাল কি বলে এটা, পলিটিক্যাল পার্টিজ ইন ইন্ডিয়া তার বইতে এভাবেই লিখেছেন, একদম শুরুর দিকে লিখেছেন, দ্য মোস্ট পাওয়ারফুল ক্লাস। এখন এই যে 20 সেঞ্চুরি 1960-এর দশকে এসে যে একটা বড় ধরনের একটা পরিবর্তন দেখা গেছে, যেমন ধরেন যে 1947 পর্যন্ত এই কাঠামোটা বা ক্ষমতা এটা ধরেন যে গুটি কয়েক অভিজাত শ্রেণীর কাছে কুক্ষিগত ছিল। 60s-এ এসে এখানে যে বাঙালিদের বা বিভিন্ন জনগোষ্ঠী মিলে যেটাকে বাঙালি জাতীয়তাবাদ, আমি কোট আন কোট করেই বলছি, এভাবে এই জিনিসটাকে ন্যারেটিভটা দাঁড় করিয়েছে। তো এখানে 60s-এ এসে একটা ঠিক অভিজাত শ্রেণী থেকে একটু নিচে মধ্য মিডল ক্লাস বলতে পারি, যেমন তার একজন প্রতিনিধি হচ্ছেন শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদরা, তারা একটা প্রশ্ন তুললেন যে আমরা শোষিত হচ্ছি, তো আমাদেরকে ক্ষমতার বা সমান পূর্ববঙ্গ এবং পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, এই যে ক্ষমতা, এই ক্ষমতা সমানভাবে করতে হবে। তো এর মানে আমি বোঝাতে চাচ্ছি এই যে পুরনো যে কাঠামো, যে ক্ষমতা কাঠামো গুটি কয়েক ছিল, যেটাকে ডেমোক্রেটিক প্রসেস, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা 60s-এ এসে বড় ধরনের একটা ধাক্কা খেলো, যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। এখন মুক্তিযুদ্ধের পরে যে আমরা যে গত 5টা দশক 50 বছর যে দেখলাম, সেই একই ক্ষমতার হাত বদল হয়েছে, যেটা সলিমুল্লাহ খান তার বইয়েতে লিখেছেন যে ব্যাহাত বিপ্লব, মুক্তিযুদ্ধ ব্যাহাত হয়ে গেছে। বদরুদ্দিন উমর বলছেন যে এটা একটা লুটেরা এবং মিডল ক্লাসের মধ্য দিয়ে মানে রাজনীতিটা এগিয়েছে, এবং ওই মিডল ক্লাস থেকে লুটেরা মিডল ক্লাস থেকে এই ধরেন যে রাজনীতিবিদরা তৈরি হলো, আবার ওই লুটেরা মিডল ক্লাস থেকে সিভিল সোসাইটি তৈরি হলো, বুদ্ধিজীবী শ্রেণী তৈরি হলো। তো যে শুরুতে একটা স্টেটের শুরুতে যে ক্লাসটা একটা লুটেরার তন্ত্র বা লুটেরা তন্ত্রের মধ্য দিয়ে যে ক্লাসগুলোর যে ইভলভ বা কি বলে মানে প্রক্রিয়া যা বা সামনে বিবর্তিত ঘটে, সেখান থেকে আপনি তো ভালো স্টেট আপনি প্রত্যাশা করতে পারেন না। এখানে পুরো স্টেট কাঠামোটা গুটি কয়েক পরিবারতন্ত্র বলের মধ্যে আবদ্ধ ছিল। সে জায়গায় এইবারে এসে যে ছাত্ররা যখন যে বলল যে না, আমরা ফ্যাসিবাদী যে ব্যবস্থা, যে কাঠামো, শাসন কাঠামো বা রাষ্ট্র কাঠামো, এটা পুরোটাই বিলুপ্ত করতে চাই। তো এই জায়গায় আমি বলবো এটা কোনো 70 বছরের মামলা না দেশভাগের পর থেকে, এটা একটা 450 বছরের মামলা। এই জন্য এটাকে আমি গতকালকের একটা লেখায় আমি বলেছি এটা একটা প্যারাডাইম শিফট। ধরেন যে প্যারাডাইম শিফটের আইডিয়া দিয়েছিলেন, ধারণা দিয়েছিলেন টমাস কুন, উনি একজন মার্কিন দার্শনিক। উনি বলেছিলেন যে বিশেষ ঐতিহাসিক প্রেক্ষিতে একটা আইডিয়া আসে, এটা অনেক ডমিনেন্ট থাকে, এটা ধরেন যে জ্ঞান কাণ্ড হইতে পারে 450 বছর পরে সেই পরিবর্তনটা আসছে, মানে এটা শুধু মানে এটা মেসেজটা দাবিটা এত বিশাল, এটা শুধু বাংলাদেশের প্রেক্ষিতে না, এটা দক্ষিণ এশিয়াতে গুরুত্বপূর্ণ। কারণ দক্ষিণ এশিয়াতে অনেক স্টেট আছে যেগুলো পরিবারতন্ত্র বা গোষ্ঠীতন্ত্রের বলয়ের আবদ্ধ। সেই জায়গায় এই মেসেজটা পুরো দক্ষিণ এশিয়ার জন্য গুরুত্বপূর্ণ মনে করি। আপনাকে ধন্যবাদ। এর কারণেই কি স্যারের কাছে আমি শুধু প্রশ্নটি রাখতে চাই যে এই কারণেই কি নতুন দলটি আসলে গণপরিষদ নির্বাচন চাচ্ছে কিনা, মানে সরাসরি নির্বাচনের আগে, মানে এটিরই কোনো একটি সুতো আসলে গাথা আছে কিনা, আমি সেই প্রশ্নের উত্তর জানবো। আমরা ডক্টর সেলিম জাহান, এই যে নির্বাচন নিয়ে পুরনো রাজনৈতিক দলগুলোর যে চাপাচাপি বলি বা আগ্রহ দেখি, নতুন রাজনৈতিক দল গঠন হবার পরেই, ঘোষণা দেবার পরেই কালকে তারা দাবি তুললেন যে গণপরিষদ নির্বাচন চান, যারা সংবিধান প্রণয়ন করবে নতুন করে। এই যে 72-এর সংবিধানে ফিরে না যাওয়া, সংশোধনের পরিবর্তে নতুন করে সংবিধানের কথা বলছে, মানে এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটা মনে রাখতে হবে যে এই যে নতুন দলটি, এর আগে আমাদের যত রকমের আন্দোলন হয়েছে, গণ আন্দোলন যেগুলো হয়েছে, সেখানে দাবিটা ছিল কিন্তু যে আমরা গণতন্ত্রকে আবার পুনরুদ্ধার করব। বিভিন্ন সময় মনে হয়েছে যে গণতন্ত্র একটা শঙ্কার মধ্যে আছে, একটা সংকটের মধ্যে আছে। পেছনের দিকে যদি তাকান তাহলে দেখবেন যে গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ, গণতান্ত্রিক কাঠামো, এটাকে পুনরুদ্ধার করা, পুনঃপ্রতিষ্ঠা করা। এবার কিন্তু
যদি তাদের বক্তব্য এবং তাদের কথা, নতুন দলের কথার দিকে যদি তাকান, শুধু গতকালকে নয়, বেশ কিছুদিন যাবৎ, বটেই তারা কিন্তু চাচ্ছেন কাঠামোগত সংস্কার। বটেই কাঠামোগত সংস্কার কিন্তু গণতন্ত্রের চাইতে অনেক বেশি ব্যাপ্ত। বটেই গণতান্ত্রিক পুনরুদ্ধার কাঠামোগত সংস্কারের একটা অংশ, কিন্তু এটা অনেক বেশি। তো কাঠামোগত সংস্কার যদি আপনি চান, তাহলে খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা উঠবে যে আমরা সংবিধানেরও সংস্কার চাই। বটেই এখন সংবিধানের সংস্কার হতে পারে যে কখনো তখনও তার আংশিক সংস্কার হয়, কখনো কখনো তার একটি বা দুটি অনুচ্ছেদের পরিবর্তন হয়, কখনো কখনো পুরো যে সংবিধান আছে তার বদল হয়। এটা ভালো কি খারাপ এই প্রশ্নে আমি যাচ্ছি না, কিন্তু আমি মনে করি যে যেহেতু তারা সার্বিক একটা কাঠামোগত সংস্কার চাচ্ছেন, তার অধীনে অনেক সংস্কারই পড়বে এবং সাংবিধানিক সংস্কারও তার মধ্যে পড়বে। এখন নতুন একটা সংবিধান করতে হলে, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নই, কিন্তু যতটুকু আমি বুঝি যে এটার জন্য একটা গণপরিষদ লাগে, যার কাজই হয় সংবিধানটা, নতুন একটা সংবিধান প্রণয়ন এবং অনুমোদন করা। তারপরে তার ভিত্তিতে আপনার জাতীয় পরিষদের নির্বাচন। কিন্তু স্যার, আমি এখানে জানতে চাই যে আপনি এটি ইতিবাচকভাবে দেখছেন কিনা, কিন্তু অন্যান্য যে বড় রাজনৈতিক দলগুলো মানে একটু মনে মনে বা হালকা চাইলেও আসলে তারা আসলে সত্যিকার অর্থে এটি চাইছেন না। মানে এই যুদ্ধটা কত বড় হয়ে যাবে, আদৌ কি ছাত্ররা বা এই দল পারবে কিনা? কারণ আগে যেভাবে তাদের পক্ষে যত মতামত জোরালো হচ্ছিল, এখন কিন্তু আপনি দেখবেন যে 5 তারিখের পর থেকে বা আগস্টের পর থেকে তাদের যত দাবি ছিল সিংহভাগে কিন্তু আসলে পূরণ হয়নি বা হচ্ছে না। সেই জায়গায় আপনার বক্তব্য জানতে চাই। না, সেখানে আমি দলগুলো কি বলছে কিংবা তরুণ শক্তি কি বলছে সেই প্রশ্নে না গিয়েও, আপনি যখন একটা সংবিধান পরিবর্তন করতে চান, তার মানে আপনি পুরো সংবিধানকে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিলেন তা তো নয়। পরিবর্তন এমনও হতে পারে যে কতগুলো মৌলিক ব্যাপার, যে কথাটা আমি বলেছি যে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, এই ব্যাপারগুলো রেখে, যে মূল্যবোধ, মানবিক মূল্যবোধগুলো রেখে সেখানে রাজনৈতিক বা রাষ্ট্রীয় পরিবর্তন হতে পারে। যেমন এক কক্ষ বিশিষ্ট জাতীয় পরিষদ আছে, এটা 2 কক্ষ বিশিষ্ট হবে কিনা? আমরা কি প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, সেই ক্ষমতাকে আর একটু সংকুচিত করতে পারবো কিনা? প্রধানমন্ত্রী 2 বারের বেশি নির্বাচিত হতে পারবেন না। আনুপাতিক যে নির্বাচন এবং ভোট সেগুলোর কথাও, মানে পুরোটা পরিবর্তন করলেও সেই বিষয়গুলো থাকবে, কিন্তু তারা দিয়েছে থাকবে। হ্যাঁ, সেটাই। সুতরাং সেটাকে তো নেতিবাচক দিকে দেখার কোনো সুযোগ নেই। আমি মনে করি যে এটা আলাপ আলোচনার মাধ্যমে, জনগণের মাধ্যমে, এবং একটা গণভোটও হতে পারে যে এটা আমরা পরিবর্তন করব কিনা, কতটুকু পরিবর্তন করব। সুতরাং এটাকে প্রথম থেকেই নেতিবাচক ভাবার তো কোনো কারণ নেই। আমি আপনার কাছে আসবো। ইফতেখারুল ইসলাম, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে ঐক্যবদ্ধতার কথা আমরা বারবার বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু একটি বিষয় যখনই ছোটোখাটো একটু সংকট তৈরি হয়েছে কিন্তু ঐক্যের ডাক দিয়েছেন। কিন্তু আপনি দেখবেন যে এই ছাত্রদের কাছ থেকে যে মানুষ দূরে সরে যাচ্ছে, একটি হচ্ছে রাজনৈতিক দলগুলো তো তাদের প্রতিযোগিতার কারণে হয়তো তারা থাকবে না, কিন্তু একেবারে প্রথম থেকে দল গঠনের যে তাদের যে প্রক্রিয়া, সেখানে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরকারি যে কলেজগুলো আছে তাদের পৃথক হবার প্রবণতা দেখলাম। সবশেষ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা আছে তারা তো এক ধরনের হাতাহাতি পর্যায়ে চলে গেল। এই যে, এবং ছাত্র শিবির যে দীর্ঘদিন থেকে দাবি করছিল, তাদের একটি বড় ধরনের ভূমিকা ছিল, তারাও ঘোষণা দিয়ে এখান থেকে বের হয়ে গেছে। এই যে তারা ক্রমাগতভাবে ছোট হচ্ছে কিনা, দুর্বল হচ্ছে কিনা, নাকি এই জায়গাতে থেকেও আসলে নতুনভাবে তারা আবির্ভূত হতে চায়, মানে আপনার পর্যবেক্ষণ কি? আচ্ছা, প্রথমে আপনি যেহেতু গণতন্ত্রের কথা বলেছেন, সেটাই বলি যে গণতন্ত্র পৃথিবীতে, মানে ধরেন যে পলিটিক্যাল রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্র শব্দটি সবচেয়ে এক্সপ্লয়েটেড ওয়ার্ড, দ্য মোস্ট এক্সপ্লয়েটেড ওয়ার্ড। এগুলো পলিটিশিয়ানরা এটাকে ব্যবহার করেছে। ইনফ্যাক্ট আমরা কোনো গণতন্ত্র কিছু বুঝিই না। আমরা ধরেন যে গণতন্ত্র শব্দটা দিয়ে জনগণকে আমরা বিভিন্নভাবে বিভ্রমের মধ্যে ফেলে দিতে চেয়েছি আর কি। আচ্ছা, মানে সোজা কথায় আমরা প্রতারণা করতে চেয়েছি। এক্স্যাক্টলি, এবং এই জন্য এটা সবচেয়ে দ্য মোস্ট এক্সপ্লয়েটেড ওয়ার্ড। জি। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে, এটাও ধরেন যে আমি তো বললাম যে এটা 450 বছরের একটা মামলা, যে ছাত্ররা যে পুরো কাঠামোর যে প্রশ্ন তুলেছে। তো একটা 450 বছরের মামলা নিয়ে আপনি ডিল করবেন, এত সহজে জিনিসগুলো হয়ে যাবে এমন তো না। টমাস কুন, যার কথা বলেছিলাম, যে প্যারাডাইম শিফট, বড় একটা ফান্ডামেন্টাল চেঞ্জ যখন আপনি আনতে যাবেন, এটা থিওরিতে হোক, জ্ঞানকাণ্ডে হোক,
ইকোনমিক্সে হোক, পলিটিক্সে হোক, যে কোনো ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে গেলে এখানে আপনার সংঘাত হবেই। সংঘাত হবে, কিন্তু এবং আপনি ওই যুদ্ধের আগেই যদি ছোট হয়ে যান, মানে সেটিও কি না, আসলে- এটা ছোট না, এটা আমরা জানতাম, যারা আমরা পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, আমরা একটু মনোযোগ দিয়ে দেখি তাহলে স্যারের সঙ্গে একটু আগে আলাপ হচ্ছে, এটা একটা ক্লাস ইন্টারেস্টের জায়গা, যে একটা রাষ্ট্রে দীর্ঘদিন ধরে একটা ক্লাস তৈরি হয়, শ্রেণী স্বার্থ এখানে বিদ্যমান থাকে, প্রত্যেকটা পদে পদে এখানে একটা শ্রেণী স্বার্থ যুক্ত থাকে, সিন্ডিকেট যুক্ত থাকে, মিডিয়া থেকে শুরু করে সব জায়গায়। সেখানে আপনি একটা পুরো কাঠামোগত পরিবর্তন আনবেন বা আনতে চান এবং এটা সহজে হয়ে যাবে এমন না, এখানে স্বার্থের মামলা আছে, সেখানে সংঘাত বাঁধবে, যে যে বড় একটা জাতীয় ঐক্য নিয়ে এসেছে সেখানেও তাদের মধ্যে একটা ফাটল তৈরি হবে। এগুলো অনেকটা ধরেন যে দ্বন্দ্বের মধ্য দিয়ে এগুবে, তো এটাকে নেতিবাচক, আরো শক্তি অর্জন করবে হয়তো এগুলোর মধ্যে দিয়ে যেতে যেতে। এটা হচ্ছে ধরেন যে শক্তি, এভাবে আমরা না বলে আমরা বলি যে এটা ধরেন যে চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে বিভিন্ন দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে এগুবে, এবং এখানে যতটুকু আশঙ্কা তার চেয়ে বেশি, অনেক বেশি সম্ভাবনা। আপনাকে ধন্যবাদ। আর রাজি, আপনার কাছে আসতে চাই, আপনার কাছে জানতে চাই যে এই যে নামের মধ্যে বা যে কোনোভাবে যদি আমরা বলি যে এখনো এই দলটি ক্যাম্পাস ভিত্তিক বা নগর ভিত্তিক, কিন্তু রাজনৈতিক দলগুলোকে তো আসলে শেষ পর্যন্ত তাদের লক্ষ্যই থাকে তৃণমূলে তাদেরকে যেতে হবে, সব শ্রেণী পেশার মানুষকে আসলে ঐক্যবদ্ধ করতে হবে বা তাদের কাছে পৌঁছতে হবে। এই পথটি কি আসলে এই নতুন রাজনৈতিক দলটি তৈরি করতে পারবে কিনা, বা তাদের ক্ষেত্রে আপনি কি মনে করেন, আপনি কিভাবে দেখছেন? আমি যেটা দেখি যে তৈরি তো করতেই হবে, রাজনীতি যখন করতে এসছে তখন তো তাদেরকে একেবারে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়তে হবে, সব রকম মানুষের কাছে যেতে হবেই, এবং সেই সম্ভাবনা তাদের বিপুলভাবে আছে। আপনি দেখেন যারা এই দলটা তৈরি করেছে সবাই খুবই তরুণ, তাদের চিন্তা, তাদের ভবিষ্যৎ দেখবার শক্তি নিঃসন্দেহে অত্যন্ত তাজা এবং তুখর। তারা এই সম্ভাবনা আমি বিপুলভাবে দেখি যে তারা যাবেন, এবং তারা এই তাদের যে রাজনৈতিক আদর্শ, যেখানে তারা সবাইকে নিয়ে চলবার কথা বলছেন, সেটা তারা সারা দেশে ছড়িয়ে দিতে পারবার মতো সামর্থ্য রাখেন। কিন্তু যেই চ্যালেঞ্জগুলো তাদেরকে আছে সেটা তো এই যেটা আপনি বলছিলেন যে ছোট হয়ে যাচ্ছে, মানে শুরুতে যা ছিল সেরকম আছে কিনা, সমর্থন আছে কিনা। দেখেন এরা কিন্তু, আমরা যারা বলছি যে এই গণ অভ্যুত্থান করা ছাত্ররা এই দলটি করেছে, ব্যাপারটা তো ঠিক তা না। গণ অভ্যুত্থান করা ছাত্রদের একটা অংশ এই দলটা করেছে। দেখেন গণ অভ্যুত্থান যারা করেছে তাদের মধ্যে ছাত্র শিবির ছিল, ছাত্র দল ছিল, নাম যে রাজনৈতিক দলের পরিচয়হীন বিপুল সংখ্যক ছাত্র জনতা ছিল। সুতরাং এইটা একটা পক্ষ যারা এই দলটি করেছে, এবং নিঃসন্দেহে তারা ভীষণ উজ্জ্বল পক্ষ, তাদের সম্ভাবনা অনেক বেশি, তাদের যাওয়ার সুযোগ আছে। তবে এটা একটা দীর্ঘমেয়াদী, স্বাভাবিকভাবে এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হওয়ার কথা, যদি না কোনো ম্যাজিক কিছু ঘটে যায়। যেটা আমাদের আরেকজন সহ আলোচক বলছিলেন যে এটা কিন্তু বিপ্লবাত্মক ঘটনা ঘটে নাই, আমরা একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে আমাদের নানা রকম আকাঙ্ক্ষা আছে, সংবিধান সংস্কারের আকাঙ্ক্ষা আছে, যেটা অবশ্যই সমঝোতার ভিত্তিতে হতে হবে। এখন এই সমঝোতাটা আপনার 6 মাসে অর্জন হতে পারে, 6 বছরেও হতে পারে, আবার ফরাসি বিপ্লবের মতো 10 বছর ধরেও একটা বিপ্লবাত্মক পরিস্থিতি থাকতে পারে। সুতরাং সম্ভাবনা আছে, বিপুল সম্ভাবনা আছে, কিন্তু সেটা যে সুনিশ্চিত তা নয়। নিঃসন্দেহে তাদেরকে একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময় পার করতে হবে, যেটা আলোচনা হচ্ছিল যে শ্রেণী স্বার্থ নানাভাবে জড়িত আছে, যারা যেখানে বসে আছেন, যেভাবে বসে আছেন। আমাদের সংকটটা কি, সংবিধানের সংকটটা হচ্ছে মূল ভাবনাগুলো নিয়ে তো নাই, আমাদের সংকটটা আসলে যে মালিক যে জনগণ, যেটার কথাটা এরা বলছেন যে দ্বিতীয় রিপাবলিক তৈরি করবার যে কথাটা তারা তো বলছেন, প্রথম রিপাবলিকে জনগণের হাতে ক্ষমতা নাই বলে তারা মনে করছেন। এখন জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য যেই সংস্কারগুলো করা দরকার, যেটাকে আমরা হয়তো আরেকভাবে বলছি যে ফ্যাসিবাদী কাঠামোটাকে ভেঙে দেওয়া, সেই দরকারের বিষয়টা কিভাবে বাস্তবায়িত হবে, কি করলে মানুষের হাতে ক্ষমতা যাবে, সেটা নিয়ে অনেক বেশি আলোচনা করবার দরকার আছে। কারণ একটা সংবিধান মানে রাষ্ট্রজনদের প্রত্যেকটা মানুষের আসলে এটাতে একটা মতামত রাখবার, তাদের অংশগ্রহণ করবার একটা পরিস্থিতি তৈরি করা এবং তাদের অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করা, এই কাজটা যদি তারা করতে পারে তাহলে নিঃসন্দেহে তাদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল এবং তাদের আকাঙ্ক্ষা পূর্ণ হবে।
কিন্তু নিঃসন্দেহে এটা খুব ঝঞ্ঝাবিক্ষুব্ধ একটা পরিস্থিতি, প্রতিকূল পরিস্থিতি তাদের সামনে থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডক্টর সেলিম জাহান, আপনার কাছে একটু জানতে চাই যে কালকের এই রাজনৈতিক দলের ঘোষণার সময় একটি কথা খুব বারবার আলোচনা হচ্ছিল এবং এই আলোচনাটি আগেও ছিল, পরবর্তীতেও আমরা শুনছি যে তারা বলছেন যে তারা ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনোটি আসলে হতে চান না, বাংলাদেশপন্থী থাকতে চান, এবং এই বক্তব্যটি আসলে অনেক জোরে সোরে আলোচনা হচ্ছে। কিন্তু আমার জানার যেটি বিষয় যে ভারতের সঙ্গে আমাদের সম্পৃক্ততা, তাদের প্রভাব বা আধিপত্য যেভাবে আমরা বলি, এটি যত দৃশ্যমান, সেটি যে রাজনৈতিক দল থাকুক না কেন, মানে পাকিস্তানপন্থী আমরা কোন সময়টা ছিলাম বা কিভাবে ছিলাম সেটি কতটা আসলে প্রকট ছিল, সেই বিষয়ে আপনার কাছে আলোচনায় আসবে। ডক্টর সেলিম জাহান, বিরতির আগে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে রাজনৈতিক দল গঠনের সময় ছাত্ররা বলছে যে আমরা ভারতপন্থী হব না, পাকিস্তানপন্থী হব না, কিন্তু এই যে ভারতের সাথে পাকিস্তানের আলোচনাটা যত দ্রুত চলে আসে, যত বেশি আমরা দেখি, সেই প্রসঙ্গে চীনের আলোচনা সেভাবে আসে না, কিন্তু আমাদের তো ভারত চীনের সঙ্গে আরও বেশি আলোচনার জায়গাগুলো আছে। আসলে পাকিস্তানের বিষয়টি আসলে কেন ঘুরে ফিরে এখন অনেক বেশিভাবে আসছে আপনার কাছে জানতে চাই, বা আমরা কি কোনো সময় এই 50 বা 53 বছরে আমরা কি পাকিস্তানপন্থী হয়েছি কখন, বা সেই প্রকট ভাবটা আমাদের ভিতরে ছিল কিনা? আমার মনে হয় আগে একটা কথা বলে নেই, আমরা বারবারই বলছি যে ছাত্ররা দল গঠন করেছে। আমি মনে করি এটা তরুণদের দল। তরুণদের দল, আচ্ছা। আমি এই বিভাজনটা করি, কারণ ছাত্র যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, স্কুল কলেজে, আমি চাই না তারা রাজনৈতিক দল তৈরি করে রাজনৈতিক মঞ্চে আসুক। তাদের আলাদা একটা সংগঠন নিশ্চয়ই আছে। জি, আচ্ছা, পন্থী শব্দটায় আমার আপত্তি আছে। পন্থী মানে হচ্ছে একটা পন্থা চলছে এবং আমরা তাকে অনুসরণ করছি, সেটা হচ্ছে পন্থী। সুতরাং আমি ভারতপন্থী পাকিস্তানপন্থী এই শব্দ দুটো বাদ দিচ্ছি। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, নিবিড় সম্পর্ক আছে, ঐতিহাসিক প্রেক্ষিত আছে, কিন্তু এটা ভুলে গেলেও চলবে না যে বাংলাদেশ একসময় পাকিস্তানেরও অংশ ছিল বটে, এবং পাকিস্তানের সঙ্গেও তার একটা সম্পর্ক ছিল। এখন যে কোনো দুটো দেশের সঙ্গেই, যেহেতু তারা আমাদের নিকট প্রতিবেশী, তাদের সঙ্গে আমাদের ঐতিহাসিক একটা সম্পর্ক আছে, সেই জন্য এই যে আমরা তাদের সঙ্গে একটা সুসম্পর্ক রাখতে চাই এবং যে কোনো আমাদের প্রতিবেশীর সঙ্গে আমরা সুসম্পর্ক রাখতে চাই। আমি শেষের কথা যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশ হবে বাংলাদেশের জন্যে এবং বাংলাদেশের জনগণের দ্বারা। এটাই হচ্ছে শেষ কথা। ধন্যবাদ। ইফতেখারুল ইসলাম, আপনার কাছে একটু জানতে চাইবো যে বিএনপি যেমন আজকে বলেছে যে আমরা সরাসরি বক্তব্য শুনেও দেখেছে যে এই রাজনৈতিক দলের কোনো আদর্শ নেই, এই কথাটি তারা বলার চেষ্টা করেছেন, কিন্তু এই রাজনৈতিক দল যারা গঠন করলো তাদের বিভিন্ন আলোচনার সময় কিন্তু কয়েকটি পার্টির নাম এসেছে, তারা আসলে কাকে ফলো করছেন বা কেমন হতে পারে। এখানে তেহরিকে ইনসাফ, একে পার্টি বা আম আদমি, এই পার্টির কথাগুলো আসলে তারা বিভিন্ন সময় আলোচনাতে আসলে এসছেন। তারা আসলে কোনটিকে আদর্শ হিসেবে নিচ্ছেন বা কোনটিকে আমরা আদর্শ বলবো আসলে, মানে এই বিষয়টি অনেক গুরুত্বের দাবি রাখে কিনা? আমি স্যারের যেটা মানে স্যারের যে বিবৃতি বা বক্তব্য, ওপিনিয়ন, এটা ধরেই বলি। জি, যেহেতু স্যার তরুণদের ব্যাপারে বলেছে, আমার কাছে মনে হয় যে ইদানিং আমার এই আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে বাংলাদেশের মতো যেসব স্টেট, যেসব রাষ্ট্র গুটি কয়েক গোষ্ঠী কিংবা পরিবারের বলয়ে এত কুক্ষিগত আছে, যেখানে নাগরিক অধিকার বলতে কিচ্ছু নেই, জি, এরকম স্টেটগুলোতে মানে স্টুডেন্ট বা যে কোনো তরুণ তাকে পলিটিক্যাল মাঠে থেকেই শিখতে হবে। মানে সে যে শিক্ষার্থী শুধু ক্লাসরুমে না, তাকে লড়ে লড়ে শিখতে হবে। ওটাই, ঠিক আছে? এটা কেন বলছি? এটা যদি এমন হইতো যেখানে ধরেন যে আপনার নাগরিক অধিকার আছে, মূল্যবোধ আছে, আত্মমর্যাদা রক্ষিত হয় স্টেট থেকে, তাহলে এই প্রশ্ন উঠতো না। বটেই, এটা একটা ঔপনিবেশিক স্টেট যেখানে গুটি কয়েক লোক জনগণকে কুক্ষিগত রাখে। এই জন্য এখানে স্রেফ আপনি মানে পরীক্ষা দিবেন, পাশ করবেন, চাকরিতে ঢুকলেন, চুপ থাকবেন, পরিবারে ঢুকবেন, তাহলে আপনি মুক্তি পাবেন না। ফ্রিডম, স্বাধীনতা যেটাকে বলে, এটার স্বাদ আপনি পাবেন না। বটেই, মানে এটা মানে শিক্ষার্থী বটে, কিন্তু আপনি পলিটিক্যাল স্টুডেন্ট হয়ে উঠতে হবে, পলিটিক্যাল বিইং হয়ে উঠতে হবে, হতেই হবে, মানে অনিবার্য। এই জন্য এখানে মানে আমাদের যে শিক্ষা ব্যবস্থা,
এটা আপনাকে বা শিক্ষার্থীদেরকে ডিপলিটিসাইজ, বিরাজনীতিকরণের মধ্য দিয়ে গড়ে তুলতে চায়। এই জন্য মাঠের লড়াই থাকে না। এই জন্য আমাদের এইরকম স্টেটকে, এরকম রাষ্ট্রে যদি আমরা যদি মানে স্বাধীন হিসেবে যদি নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদেরকে পলিটিক্যাল বিইং, তরুণদের পলিটিক্যাল বিইং। আমি একটা ছোট্ট কথা বলে শেষ করি, সেটা হচ্ছে বাচ্চা হলে কানে আজান দেয়। এটা আমাদের বিশেষ করে মানে মুসলমানদের সম্প্রদায়ে। কিন্তু আমি বলি কি, বাচ্চা হলে আপনি আজান তো দিবেন, তাকে একটা রাজনৈতিক পাঠও দিবেন কানে কানে। ডক্টর সেলিম জাহান, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে বাংলাদেশের রাজনীতির যে অপসংস্কৃতি আসলে বলছি ঘুরে ফিরে, বিএনপি বা আওয়ামী লীগ বা যাকেই বলি বা জামাত, এখন যারা আসলে আছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে তো আসলে সব আলোচনাগুলো এখন চলছে, যেহেতু একটি বড় অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশ এই পর্যায়ে আসলে এসছে। সেক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলের সহযোগিতা করার মানসিকতা কতটুকু থাকবে? কেউ কেউ সহযোগিতা করতে আসলে চায়ও। এই ঐক্যবদ্ধতা রাজনৈতিক দল হয়ে যাবার পরে এখানে তো আসলে এই দূরত্ব বাড়া বা একে অপরের সাথে প্রতিযোগিতা শুরু হয়, এটি আরও অনেক প্রকট এবং প্রবলভাবে আসলে হবে। এই সমাধানগুলো আসলে কিভাবে হতে পারে বলে আপনি মনে করেন? আমি মনে করি যে মানে একটা বহুতান্ত্রিক সমাজে প্রচুর রাজনৈতিক দল থাকবে। গতকাল একটা হয়েছে, আগামীতে হয়তো আরও হবে। কিছু ছোট ছোট, কিছু বড়, কিছু ক্ষমতার স্বাদ পেয়েছে, কিছু ক্ষমতার স্বাদ পায়নি। এখন এই যে রাজনৈতিক দলগুলো, কারণ আমরা তো রাজনীতি আমাদের যাপিত জীবনের অংশ, অর্থনীতি আমাদের যাপিত জীবনের অংশ। সুতরাং আমি সক্রিয়ভাবে রাজনীতি করি কিংবা আমার একটা রাজনীতিক বিশ্বাস আছে কি না, রাজনীতি আমাকে প্রভাবিত করছে, আমি এর থেকে দূরে থাকতে পারছি না। সেই ক্ষেত্রে সাধারণ মানুষ হিসেবে আমার যেটা প্রশ্ন বা আমার যেটা প্রত্যাশা, যে রাজনীতি দলগুলো কি শুধুমাত্র ক্ষমতার জন্য রাজনীতি করবেন, নাকি রাজনৈতিক দলগুলো রাজনীতিকে একটা উপকরণ হিসেবে ব্যবহার করবেন জনকল্যাণের জন্য? বটেই। তা এখন যদি আমরা মনে করি যে জনকল্যাণের জন্যে, দেশের জন্যে, দেশের মানুষের জন্যে রাজনীতিকে একটা উপকরণ হিসেবে ব্যবহার করা হবে, তখন রাজনৈতিক মতপার্থক্য থাকবে, তাদের মধ্যে নানান রকমের বিতর্ক থাকবে, কিন্তু দিনের শেষে তাদেরকে তো একত্রিত হতে হবে। এই জাতীয় বিভাজিত একটা রাজনীতি এবং বিভাজিত রাজনীতির সংস্কৃতি এবং বিভাজিত দলের মধ্যেও বিভাজন রয়েছে, সেইটা যদি থাকে তাহলে পরে লড়াইটা হবে ক্ষমতার যাওয়ার জন্যে, কিন্তু সেটা জনকল্যাণের জন্য আসবে না। আমাদের মতো একটা দেশে আমি মনে করি, ছোট্ট দেশ, সম্পদ অপ্রতুল, আমাদের জনসংখ্যা অনেক বেশি, সমস্যা অনেক আছে, কিন্তু যেটা ইফতেখার বলেছে আমি ওর সঙ্গে একদম একমত, সম্ভাবনা তার চাইতেও বেশি বটে। এবং সেই সম্ভাবনাকে যদি কাজে লাগাতে হয় তো রাজনৈতিক প্রক্রিয়ার মাঝখান দিয়ে যেতে হবে। সামাজিক আন্দোলন থাকবেই, কিন্তু সামাজিক আন্দোলন একটা বিন্দু পর্যন্ত আপনার যে লক্ষ্য সেটাকে অর্জন করতে পারবে, তারপরে সেটাকে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে নিতে হবে। জনকল্যাণ যদি এই রাজনৈতিক দলগুলোর লক্ষ্য হয়, তাহলে তাদের মতপার্থক্য নিয়ে, দলগত পার্থক্য নিয়েও একত্রে একটা জায়গায় এসে কিন্তু তাদেরকে এই বিভাজনটা দূর করতে হবে। ইফতেখারুল ইসলাম, আপনার কাছে জানতে চাই যে এই বাস্তবতায় দাঁড়িয়ে আপনি যেমন গণতন্ত্র যেমন শব্দটি সবচেয়ে খারাপভাবে বারবার ব্যবহৃত হয়েছে আমাদের অঞ্চলের কথায় যদি আসলে বলি, আবার অনেকে পরিবারতান্ত্রিকতা দিয়ে শুরু হয়নি, কিন্তু আস্তে আস্তে তো ব্যক্তিতান্ত্রিকতাতে গেছে অথবা পরিবারতান্ত্রিকতার মধ্যে পড়ে গেছে। সেক্ষেত্রে এই রাজনৈতিক দলের আসলে কোন চ্যালেঞ্জগুলো বা কোন সতর্কতাগুলো আসলে মাথায় রাখা উচিত, বা কোন বিষয়গুলো সামনে নিয়ে আসলেই বরং এই যে বাংলাদেশের ভিত নাড়িয়ে দেওয়ার কথা যে আসলে বলছি, সেটি আরও সুসংহত হবে বলে আপনি মনে করেন? খুব সংক্ষেপে বলবেন। প্রথমত ধরেন যে বিদ্যমান যে ব্যবস্থায় যে নির্বাচনের যে পদ্ধতি আছে, এটা একটা গণবিরোধী একটা পদ্ধতি। যে ধরেন যে আপনি 30% পেলেন, আমি 70% পেলাম, মানে তো
আমি একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়ে যাই, মানে ইয়াতে আর কি, ধরেন যে পার্লামেন্টে আর কি, এটা একটা গণবিরোধী। কারণ এই জন্য যে আপনার তো 30% আপনার রেপ্রেজেন্টেটিভ আছেই, Yes. তো এটাকে ইনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে। এটা করতে গেলে যে বিদ্যমান নির্বাচন পদ্ধতি, এটা রাখা যাবে না, বরং আনুপাতিক যে প্রস্তাবটা এসেছে এটা গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টা এসছে সেটা হচ্ছে যে ঘুরে ফিরে আওয়ামী লীগ এবং বিএনপির বিষয়টা যেটা আসছে, এটা ধরেন যে ভৌগোলিক বা ভূরাজনীতির কারণে, এবং এটা ঘুরে ফিরে বাংলাদেশের যে দুর্বল স্টেট মনে করা হয় বাংলাদেশকে আর কি, সে ঘুরে ফিরে একটু, মানে আপনি যদি অ্যানালাইসিস করেন দেখবেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই ভারতপন্থী হয়ে যায়। এবং ইনফ্যাক্ট আমরা যদি আন্তর্জাতিক পলিটিক্সেও যদি দেখি যে অনেক দেশ তরুণদেরকে চাইবে না, কারণ হচ্ছে তাদের ইন্টারেস্টের প্রশ্ন, স্বার্থের প্রশ্ন বটে। তো যেহেতু তরুণরা বলছে তারা একটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে নিজেদেরকে আবির্ভাব করতে চায়, এটা শুধু এখানে অভ্যন্তরীণ যে রাজনৈতিক পুরনো যে রাজনৈতিক যে বন্দোবস্ত বা রাজনৈতিক দলগুলোর জন্য যেমন হুমকি, একইভাবে এটা আন্তর্জাতিকভাবেও যদি দেখেন যে আন্তর্জাতিক যে ক্লাসগুলো আছে তাদের জন্য একটা হুমকি। তো এই জন্য এটা মানে তাদেরকে যে আদর্শের কথা বলা হচ্ছে, মানে আদর্শ নেই বলে যে এগুলো হচ্ছে মানে ভিত্তিহীন কথা। তারা যে ডিক্লারেশন নিয়ে হাজির হয়েছে আপনি দেখেন এরকম ডিক্লারেশন কখনো ছিল কিনা, যে বড় পরিসরে দেখেছে তারা, বঙ্গীয় বড় পরিসরে দেখেছে, এতে বোঝা যায় তরুণদের বোঝাপড়া খুবই চমৎকার, এবং তারা রাজনৈতিক সত্তা হিসেবে যে কোনো পুরনো বা অতীতের যে রাজনৈতিক প্রজন্ম ছিল বা যে রাজনৈতিক ইতিহাস আছে আমাদের, তাদের চেয়ে অনেক বেশি ইন্টেলেকচুয়ালি বুদ্ধিবৃত্তিকভাবে এবং রাজনৈতিক পরিপক্কতার প্রশ্নে তারা অনেক বেশি প্রাগ্রসর। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। একটি রাজনৈতিক দল দীর্ঘ 6 মাসের অপেক্ষার পর বা 7 মাস আমরা বলতে পারি, এটি গঠন হবার পরে আসলে অনেক আলোচনার জন্ম দিয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি বা সব ধরনের মুক্তি যেদিন প্রতিষ্ঠা হবে তখন আসলে এই রাজনৈতিক দলের মধ্য দিয়েও যে পরিবর্তনের সম্ভাবনা আমরা দেখছি, সেই দিন হয়তো মানুষ আরও বেশি প্রশান্তি পাবে। তো এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।